আমরা উপবৃত্ত সম্পর্কে একটু বেসিক আইডিয়াকে নিয়ে নিই। আমরা উপবৃত্তের ক্ষেত্রে প্রথম যে বেসিক ব্যাপারটা যে আমার এর মান 0 থেকে বড় হয় আর 1 এর থেকে ছোট হয়, এটা আমাদের প্রথম কথা। 2 নম্বর কথা হলো উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1। এটা হলো উপবৃত্ত সমীকরণ। আমি সমীকরণের প্রতিপাদন আর দেখাতে চাই না, পরাবৃত্তের সমীকরণ তো প্রতিদিন দেখাইছিলাম, বাট উপবৃত্তের সমীকরণ প্রতিদিন দেখাতে চাচ্ছি না। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এখন এটা কিন্তু শীর্ষবিন্দু যখন 0 0 হয় তখন কিন্তু আলফা বিটা থাকে না, তোমরা সবাই জানো। বাট যদি আলফা বিটা থাকতো তাহলে কেমন হতো? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, তখন দেখতে এমন হতো আর কি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে 1, এমন দেখতে হতো। আচ্ছা, নর্মালি আমরা এটা নিয়ে বেশি কথা বলবো, এটা তো আসলে অ্যাবনর্মাল, এটাই হলো নর্মাল আমাদের। এখন উপবৃত্তে দুই ধরনের চিত্র হওয়া সম্ভব। যদি এই যে যে সমীকরণ তুমি দেখতে পাচ্ছ, এখানে যদি এর মান বড় হয় আর বি এর মান ছোট হয়, যদি এই কন্ডিশন তুমি অ্যাপ্লাই করো, তোমার উপবৃত্তের সমীকরণ হবে এক্স অক্ষের উপর একটা ডিম্বাকার কাঠামো, যেখানে যদি আমরা একটু দেখি যে এক্স অক্ষের উপর যে আমার এতখানি জিনিস দেখতে পাচ্ছি, এটা হলো এ আর এটা হবে হলো বি, যেখানে এ ইজ গ্রেটার দেন কি হবে বলো তো? বি। আর যদি কোনো কারণে তোমার চিত্রে মানে একটা শর্ত অনুযায়ী এমন হয় যে বি বড় আর এ ছোট, তাহলে তুমি মানে এই ডিম্বাকার কাঠামোটা আঁকাবা ওয়াই অক্ষের উপরে, তখন তোমার টেকনিক্যালি বিটা হবে বড় আর এখান থেকে এটুকু এটা হবে কি ছোট। তার মানে সমীকরণ দেখে আমাদের শিওর হতে হবে আমি কোন ধরনের চিত্র নিয়ে কাজ করব। যদি এ বড় হয় তাহলে এক্স অক্ষের দিকে তুমি বড় অংশ আঁকাবা, আর যদি বি বড় হয় তুমি ওয়াই অক্ষের উপরে বড় অংশ আঁকাবা। যেমন বড় অংশ এখানে যেমন এক্স অক্ষের উপরে, তাই এই এক্স অক্ষের যে কাঠামোটা এটাকে বলতেছি আমরা বৃহদাক্ষ, যেহেতু বড় তাই বলতেছি আমরা বৃহদাক্ষ। তাহলে অপরটাকে যে আমরা ক্ষুদ্রাক্ষ বলবো এটাকে আর না লিখলেও বোঝা যায়। আচ্ছা, এবার শীর্ষ কোথায়? এখানে শীর্ষ কিন্তু একটু আলাদা জায়গায়, এই যে সেন্টারটা, এই সেন্টারটার মধ্যে থাকে হলো শীর্ষ। এখানে শীর্ষটা কি হবে বলতো? 0 0, আমরা তো আগে থেকে জানি শীর্ষ কি হবে, 0 0। আচ্ছা, তাহলে আমরা এটাকে শীর্ষ নামে মনে হয় ডাকা হয় না, মোটামুটি উপবৃত্তে আসলে এটাকে শীর্ষ বলা হয় না। উপবৃত্তে এই 0 0টাকে বলা হয় হচ্ছে কেন্দ্র। মনে রাখবো আমরা যে আমরা যে এই যে মিডল পয়েন্টটা নোট করছি, এই যে মাঝখানে পয়েন্ট, এটাকে আমরা শীর্ষবিন্দু না বলে কি বলে থাকি? কেন্দ্র বলে থাকি। তাহলে শীর্ষ কোনটা বলে থাকি? চলো আমরা শীর্ষ খুঁজি, যে আসলে শীর্ষ তাহলে কোনটাকে বলে থাকি। দেখো এই যে এই 4টা পয়েন্টে সে অক্ষগুলোকে ছেদ করছে না, এই যে এইগুলোকে বলে আমরা শীর্ষ, ঠিক আছে? যেমন এখানে এই শীর্ষর নাম হবে কিন্তু a, 0, কারণ এটা এক্স অক্ষের উপর অবস্থিত এবং ওয়াই এর ভ্যালু নাই, এবং এখান থেকে এটুকুর ভ্যালু হচ্ছে এ। এটা হবে -a, 0, উপর থেকে নিচের দিকে হবে 0, -b, এটা হবে 0, b। দেখো আমি 4টা শীর্ষবিন্দু পাইলাম, আর কেন্দ্র পাবো কিন্তু একটাই, সেটা কি? 0 0, কেন্দ্র হচ্ছে আমাদের 0 0। সবাই একটু চুপ থাকি প্লিজ। তাহলে এখন এই যে আমার যে সবচেয়ে বৃহদাক্ষ, এই বৃহদাক্ষ যেহেতু এখানে এক্স অক্ষ, আর তাহলে বৃহদাক্ষের সমীকরণ এখানে 100% হবে ওয়াই সমান 0, কারণ এক্স অক্ষ হয় ওয়াই সমান কি হয়েছে 0। এই যে আমাদের ক্ষুদ্রাক্ষ যেটা যেখানে আসলে ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষ হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি এক্স সমান 0। তাহলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে এক্স সমান 0 আর বৃহদাক্ষের সমীকরণ হবে ওয়াই সমান 0। এবার আরো কিছু কথা, এখান থেকে যে এইটুকু এই যে এই পুরো লাইনটা, ঠিক আছে, এই পুরো লাইনটাকে আমরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বলবো। কি বলবো এটাকে আমরা? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটুকু হচ্ছে এ, আবার এখান থেকে এটুকু হচ্ছে এ, তাহলে সব মিলে হচ্ছে কি বলতো? 2a। সেম ভাবে যদি আমরা এইটুকু দেখি, এটা তো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, তাহলে আমরা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তো অবশ্যই 2b বলতেই পারি, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আমরা বুঝতে পারছি, সমীকরণগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারছি, শীর্ষবিন্দুগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা কেন্দ্রও দেখতে পারলাম। এখন আমরা চলে যাবো একটু অন্য টপিকে, সেটা উপকেন্দ্র টপিকে। আমি আরেকটা চিত্রের মাধ্যমে উপকেন্দ্র টপিক দেখাচ্ছি, সমস্যা নেই। উপবৃত্তের ক্ষেত্রে যেহেতু দেখতে পাচ্ছ কাঠামোটা একটা বিশাল বড়, তো মনে রাখবে এখানে আসলে আমাদের যে উপকেন্দ্র এটা দুইটা আছে, একটা এই পাশে একটা এই পাশে। এটাকে এস আর একটাকে তুমি এস ডট বলতে পারো। দেখো তুমি একটু ভালোভাবে মনে রাখবে এটা, আমরা বেশি বিস্তারিত যাবো না এগুলো নিয়ে, ঠিক আছে?
এটা মনে রাখবা যে এই কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তুমি সর্বদা মনে রাখবা এই। মনে রাখবা কতখানি এই। মানে কি মানে উৎকেন্দ্রিকতা, আর এ মানে হচ্ছে বৃহৎ অক্ষের যে দৈর্ঘ্যটা। আবার এখান থেকে তাহলে এটুকু দৈর্ঘ্য কি হবে এই, বাট মাইনাস এই, বাম দিকে মাইনাস আর ডান দিকে প্লাস। তাহলে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এই কমা জিরো, আর এ পাশে হচ্ছে মাইনাস এই কমা জিরো। এই জন্য আমরা অ্যাট এ টাইম এটাকে বলি আমরা প্লাস মাইনাস এই কমা জিরো। আবার যেহেতু আমার শীর্ষ দুই জায়গায় ছিল, আমরা অ্যাট এ টাইম বলি হলো মানে প্লাস মাইনাস এ কমা জিরো। আবার এখানে বলতে পারি জিরো কমা প্লাস মাইনাস বি। আশা করি ধরতে পারছো। তাহলে উপকেন্দ্র জেনে গেলে তোমাদের আসলে কমন সেন্স কাজে লাগার কথা, যে আমাদের উপকেন্দ্র বরাবর একটা জিনিস পরীক্ষায় আসে, সেটা হলো উপকেন্দ্রিক লম্ব। এই যে উপকেন্দ্র বরাবর লম্বটা, তাকে বলি আমরা উপকেন্দ্রিক লম্ব। যে এই বরাবর একটা লম্ব আছে আর এই বরাবর একটা কি আছে, লম্ব আছে। এটা এই লম্বটা অবশ্যই আমার চিত্র অনুযায়ী ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো জিনিসের হয় এক্স সমান এ, ডান দিকে এ আর বাম দিকে মাইনাস এ। কিন্তু এখানে দূরত্বটা এ না, দূরত্ব এখানে এই, তাহলে এখানে হবে প্লাস মাইনাস এই। এটা মনে রাখবে, এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলে তোমরা সবাই বুঝে ফেলার কথা, আমাদের এখন লাগবে হচ্ছে নিয়ামকের সমীকরণ। নর্মালি এখন যেহেতু উপকেন্দ্র দুইটা, তাহলে নিয়ামকও দুইটা হবে। এর বাইরে দিয়ে একটা নিয়ামক, আবার এখানে একটা নিয়ামক, দুই জায়গায় দুটা নিয়ামক হবে। এখন আমরা নিয়ামকে বের করার সময় ঠান্ডা মাথায় দেখো, এই কেন্দ্র থেকে এই নিয়ামক রেখা যেখানে ছেদ করছে, বুঝছো, এইটুকু দ্রুত তোমরা একটু মাথা মতো মুখস্থ রেখে দাও তো, বেশি বুঝাবো না। সেটা হচ্ছে এ বাই ই। ডান দিকে হচ্ছে এ বাই ই, আর বাম দিকে মনে রাখবা মাইনাস এ বাই ই। তাহলে নিয়ামকের সমীকরণ, এই নিয়ামকটাও তো ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমি বলতে পারি এক্স সমান এ হওয়ার কথা, কিন্তু এখানে হবে প্লাস মাইনাস এ বাই ই। আশা করি আমরা নিয়ামকের সমীকরণটাও বুঝতে পারছি। দূরত্বটা মনে রাখলে আমরা নিয়ামকের সমীকরণটাও মুখস্থ বলতে পারি। তাহলে নিয়ামকের সমীকরণ হবে, দূরত্ব হবে এ বাই ই, আর উপকেন্দ্রিক লম্বের হবে এই। এটা মনে রাখলেই চলে। এখন অনেকে অনেক সময় একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন করে যে নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করো। নিয়ামকের এটা মনে রাখবা যে এই যে পাদবিন্দু ছেদ বিন্দুটা, ঠিক আছে, নিয়ামকের ধরো এটা ছেদ বিন্দু, ওকে, এটা পাদবিন্দু বলা হয়। এটা কি দূরত্ব কি এই এ বাই ই না? তাহলে ওপাশেও একটা মাইনাস এ বাই ই আছে, এপাশে কি আছে প্লাস এ বাই ই আছে। তাহলে কমা জিরো বলবো, কারণ এটা তো এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে তো কমা জিরো হবে, তাই না? এখন অনেকে বলতে পারো যে যে আমাদের আমাদের যদি কেন্দ্র জিরো জিরো না হয়ে অন্য কিছু হতো, আলফা বিটা হতো, তাহলে কি হতো? সমস্যা নাই। যখনই কোনো স্থানাঙ্ক করতা, তখন এই স্থানাঙ্কের ভুজ সমান ধরতা বড় এক্স, আর কোটি সমান ধরতা কি ছোট ছোট ওয়াই, মানে বড় ওয়াই। তাহলে আমাদের টেকনিক্যালি সব অ্যান্সার রাইটফুলি চলে আসতো, ঠিক আছে, সমস্যার কথা না। আচ্ছা, তাহলে আমরা যা যা শিখলাম আমার মনে হয় যে এইগুলাই এনাফ। তো এই ম্যাথ করার জন্য আরো কিছু জিনিস জানতে হবে। যেমন এখানে ফোকাস কয়টা আছে বলো তো? দুইটা না? এই একটা আর এই একটা। এই দুটি ফোকাসের মধ্যবর্তী দূরত্ব ধরো পরীক্ষায় লাগলো এস এস ডট, এটা কি টু এ ই পরিমাণ না? এখান এখান থেকে এইটুকু এই পরিমাণ, এখান থেকে এইটুকু এই পরিমাণ, তাহলে সব মিলায় কত হলো? টু এই পরিমাণ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, সেম ভাবে যদি তোমাকে বলা হয় যে নিয়ামকের দূরত্ব বের করো, এখানে একটা নিয়ামক আছে, এই পাশে একটা নিয়ামক আছে, দুইটা নিয়ামক। তো নিয়ামকের মধ্যে ধরো জেড জেড ডট, এই পাশে দিলাম জেড, আর এই পাশে নাম দিলাম ধরো জেড ডট। তাহলে জেড জেড ডটের দূরত্ব হবে টু এ ডিভাইডেড ই, আনডাউটেডলি। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমি মনে করি তোমাদের মনে থাকার কথা। বলো তো উপবৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র কি ছিল? আমরা ইন্টিগ্রেশনে শিখেছিলাম। উপবৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র ছিল পাই এ বি। পাই এ বি বলে গেছো আশা করি। পাই এ বি, পাই এ মানে তো বুঝতেছো, আর বি মানেও বুঝতেছো, আর পাই মানেও বুঝতেছো। তো উপবৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র ছিল পাই এ বি। আমাদের আর কি লাগতে পারে? আমাদের আর একটা জিনিস লাগতে পারে, উৎকেন্দ্রিকতা বের করার সূত্র। সরি, ই বের করা বা ইসেন্ট্রিসিটি বের করার সূত্র খুবই সহজ। রুট ওভার, একটা রুট ওভার দিবা, মনে রাখা খুব সহজ। ওয়ান মাইনাস, মনে রাখবা ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। আমার এই চিত্রে ছোটকে বি,
বি হলো ছোট, তাহলে বি স্কোয়ার বাই কি হবে, এ স্কোয়ার। তাহলে আমার যদি এই চিত্র পরীক্ষায় আসতো তখন তো সবকিছু উল্টো হয়ে যেত, বুঝছো, সবকিছু চেঞ্জ হয়, এর জায়গায় বি হইতো। এই চিত্র হলে সব জায়গায় কি হইতো, এর জায়গায় বি হইতো। তাহলে এখানে সূত্র বুঝতে পারছো কেমন হবে, রুট ওভার ওয়ান মাইনাস ছোট এখানে কিন্তু এ, তাহলে এ স্কোয়ার বাই কি হবে বলো তো, বি স্কোয়ার। আচ্ছা আর কি লাগতে পারে, আমরা একটা জিনিস মিস করে গেছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমাদের একটা উপকেন্দ্র তো আমরা লম্ব তো দেখেছিলাম, যার সমীকরণও বের করছি আমরা। এই লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র একদম মনে রাখবা, টু বি স্কোয়ার বাই এ। এখানেও ব্যাপারটা এরকমই, টু ছোট স্কোয়ার বাই বড়। যদি চিত্র হতো এরকম তাহলে এরকম হতো, টু এ স্কোয়ার বাই বি। সবাই মনে আশা করি বুঝতে পারছি। তাহলে এই ছিল আমাদের উপবৃত্তের সকল সূত্র। ঠিক আছে, আমরা এখন আরামে ম্যাথ করব, এটা নিয়ে কোনো টেনশন ফিল করার কোনো দরকার নাই। চলো আমরা এখন আরামে ম্যাথ করে ফেলি সব। আমাদের প্রথম ম্যাথটা ছিল, এটা দেখে নেই, 25x² প্লাস 16y স্কোয়ার সমান 400। উপবৃত্তের মোটামুটি সবই বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের নিয়ামকের সমীকরণ, এরকম প্রশ্ন বেশি আসে। তো আমরা লিখে ফেলি 25x², 25x², তোমার কি ছিল আমাদের 16xy, সরি 16y স্কোয়ার সমান 400। আমি একটা ভালোভাবে করে দেবো, সবাই একটু মনোযোগ দিও। দেখো আমাদের ন্যাচারালি সমীকরণ আমরা জানি এরকম হয়, x² বাই a স্কোয়ার, y² বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1 হয়, নর্মালি এমন সমীকরণ হয়। এইরকম সমীকরণ বানানোর চেষ্টা করবো। তো এই 400 আছে না, এবারে দেখো 1 থাকা লাগবে, আছে কত 400, এটা দ্বারা সবাইকে ভাগ করে দাও, ওই ঘুরে ফিরে দেখবে এখানে 16 আসবে, এখানে 25 আসবে। আনফর্চুনেটলি আমাদের এটা খুব ভালো কাজ করতেছে না, তাহলে এটা 1। তাহলে এখন দেখতে পাচ্ছ এখানে তো 4 স্কোয়ার, এটা তো 5 স্কোয়ার। তো প্রথমেই আমাদের এটা ঝামেলাপূর্ণ কাজ হয়ে গেছে, আমরা আসলে দেখতে পাচ্ছি এই ছোট আর বি হলো বড়। তাহলে বি যদি বড় হয় আর এ যদি ছোট হয়, কিভাবে বুঝলাম, এই 4 4 আর 16, 4 থাকে, আর 5 5 আর 25, 5 থাকে, মানে এটা 16 না হয়ে কেমন কল্পনা করবো, 4 স্কোয়ার, মানে এরকম কল্পনা করবো, এক্স স্কোয়ার ডিভাইডেড 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 5 স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ ছোট বি বড়, তাহলে আমাদের চিত্র মনে মনে কল্পনা করে নাও, চিত্র আমাদের হয়েছে ঝামেলাপূর্ণ এরকম। বাট যারা ওই সূত্রগুলো দেখে রাখছো, খালি এর জায়গায় বি লাগাই দিবা, একটু চোখ কান খোলা রাখবা তাহলেই পারবা। যেমন এখানে এক্স এর সাথে তো আলফা বিটা নাই, তার মানে কেন্দ্র 100% 0 0। কেন্দ্র কি হবে, কেন্দ্র 0 0, নাকি বোঝো নাই সবাই? এবার শীর্ষবিন্দু যদি বের করে দিই তোমাকে, এবার এই এই যে শীর্ষবিন্দু তুমি দেখতে পাচ্ছ, এটা তো অবশ্যই হবে প্লাস মাইনাস কি হবে, এ কমা 0। আমার এ আছে কত 4, তাহলে ওই প্লাস মাইনাস 4 কমা 0। আর যদি আমরা এটা চিন্তা করি, তাহলে এটা হবে হলো 0 প্লাস মাইনাস 5, এটা ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে শীর্ষ বের হয়ে গেল, কেন্দ্র বের হয়ে গেল। এখন আমাদের ইসেন্ট্রিসিটি বের করতে হবে, ই। ই সমান হবে কি, রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এখন এটা ছোট স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 4 কত হবে 16, আর নিচে হবে কত 25, বাড়িতে গিয়ে বের করতে পারবো। এবার আমার যদি বলা হয় আপনি এই বৃহদক্ষের সমীকরণ কত হবে, বৃহদক্ষ কিন্তু ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ হবে হচ্ছে এক্স সমান 0, আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে ওয়াই সমান 0। আমাকে যদি বলে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করেন, কোনো সমস্যা নাই, এই যে প্লাস মাইনাস এটা দিলেই ভুল হয়ে যাবে, 0 কমা প্লাস মাইনাস বিই হবে, 0 কমা প্লাস মাইনাস কি হবে বিই। কেন, কারণ আমার এই উপকেন্দ্র এখন আর এক্স অক্ষের উপর অবস্থিত নাই, ওয়াই অক্ষের উপর, এই জন্য 0 কমা প্লাস মাইনাস বিই। ঠিক আছে, এটা পারতে হবে, বাসা খালি বসাই দিও ভ্যালুগুলো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বললে 2 ছোট স্কোয়ার বাই বড় বলছিলাম, তো ছোট এখানে এ আর বড় কি বি, তাহলে এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমাকে যদি সমীকরণ বের করতে বলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে আগের বার ছিল এই যে, এবার কিন্তু এটা এক্স অক্ষের সমান্তরাল, এবার কার সমান্তরাল, এক্স অক্ষের, তাহলে এটা ওয়াই সমান কি হবে প্লাস মাইনাস বিই। আচ্ছা যদি নিয়ামক রেখার সমীকরণ বের করতে, তাহলে এখানে আছে এটাও তো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা হবে ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই ই।
আশা করি আমরা সবগুলো বাসায় যে এখন বের করতে পারবো, খুব একটা সমস্যার কথা না। ঠিক আছে, খুব একটা সমস্যার কথা না। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, এটা মনে রাখার দরকার আমি মনে করতেছি। তোমরা যদি বাসায় দুটা পিন নাও, এরকম দুটা পিনের মধ্যে যদি একটা সুতা এভাবে ঝুলাই দাও, সুতা ঝুলাই দাও, ঠিক আছে, এবার যদি তুমি মনে করো যে আমি এই সুতাটাকে টান টান করবো, মনে করো টেনে এরকম করলাম, এরকম লম্বা করো, টেনে টেনে লম্বা করা যায় না হবে, এক পাও ধরে এরকম টেনে লম্বা করো, তুমি ধরে যদি এবার ঘুরাও, এভাবে যদি ঘুরাও, তাহলে কিন্তু এটা এটা দেখবো উপবৃত্তের সৃষ্টি হয়েছে। এবার এটা ঘোরালে কি হবে? এটা উপবৃত্তের সৃষ্টি হবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এই যে আমি এটা উপবৃত্ত সৃষ্টি করলাম, তাহলে এই যে টান টান দুইটা রেখা কল্পনা করলাম, টান টান, এই যে এই একটা রেখা সুতার অংশ, এই একটা সুতার অংশ, এই সুতার দুইটা অংশ যোগ করলে এটা কিন্তু 2a হয়। কত হয় বলো তো? 2a। এই যে এখান থেকে এইটুকু তুমি এ এ ধরছো, আর এখান থেকে কি ধরছো? এ। এই সব মিলে কি হয় বলো তো? 2a। তাহলে ব্যাপারটা এরকম না, যদি আমি এরকম একটা টান টান একটা অবস্থা কল্পনা করি, এরকম একটা টান টান অবস্থা কল্পনা করি, তো এইটুকু এই টান টান যে অবস্থাটা কল্পনা করলাম, এইটুকু পুরাটার দৈর্ঘ্য কত হবে? 2a তো হবে। কারণ সুতার দৈর্ঘ্য কতখানি ছিল? যে সুতা দিয়ে আমি উপবৃত্তটা আঁকালাম, এই সুতার দৈর্ঘ্য কতখানি ছিল? 2a। এটা মনে রাখবা। আমি একটা সুতা কল্পনা করলে সেই সুতাকে ধরে ধরে টান টান করে যদি ঘুরাই, তাহলে একটা উপবৃত্তের সৃষ্টি হবে। আর এই সুতার দৈর্ঘ্য মনে রাখবা কি? 2a। দেখো, এটা তোমার নিজেরাই পারার কথা, আমি এটা না করাই যে এত উপবৃত্তের নিয়ামকের দুটি সমীকরণ বের করো, আমার মনে হয় একই ম্যাথ, এটা না করালাম। এবার দেখো, নিম্নলিখিত উপবৃত্তের সময় রুৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, নিয়ামকের সমীকরণ বের করো। আশা করি সেম ম্যাথ তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া থাকলো। আমি স্লোলি স্ক্রল করতেছি, তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিও। দেখো, আমাদের কিন্তু এগুলা সেম, কোনো পার্থক্য দেখতে পাচ্ছ তোমরা? খালি এপাশে ভাগ করে দেবো, ওপাশে 1 বানাবো, তাহলে আমাদের ম্যাথ শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি একটু এইদিকে। পি এর মান কত হলে এই উপবৃত্তটি প্লাস মাইনাস 1 0 হবে? এটা হবে প্লাস মাইনাস 1 0, বিন্দু দিয়ে অতিক্রম করবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, অঙ্কটা তোমার দেখো আগে, ওটা তোমার দেখো। এটা তাহলে কত নম্বর ম্যাথ? 4 নম্বর। আচ্ছা, আমাদের বলা হচ্ছে এটা কিন্তু প্লাস মাইনাস 1, হ্যাঁ, টেনশন নেই, এটা হলো প্লাস মাইনাস 1। এটা মুছে দিলাম, এটা প্লাস মাইনাস 1। তাহলে বিন্দু দিয়ে অতিক্রম করবে। আচ্ছা, পি এর মান কত হলে? তো পান্তা ভাত, এই বিন্দু যদি এই উপবৃত্ত দিয়ে যায়, তাহলে অবশ্যই এটাকে সিদ্ধ করে। তাহলে আমি জাস্ট এই প্লাস মাইনাস 1 0 বিন্দুটা গমন করাই দিই, তাহলে 1 এর জায়গায় হবে, এক্স এর জায়গায় হবে 1, কারণ প্লাস মাইনাস 1 এর পরে স্কোয়ার করলে 1ই হয়। আর পরেরটা হবে অবশ্যই 0, সমান থাকলো 1। তাহলে পি এর মান 100% কত পাচ্ছি আমরা? 1। তাহলে প্রথম উত্তর শেষ। তারপরে বলতেছে উপবৃত্তটির অক্ষ দুটির দৈর্ঘ্য মানে 2a আর 2b লাগবে। চলো আমরা এটা কমপ্লিট করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের অবস্থা এরকম দাঁড়াচ্ছে, x²/1, আর এখানে দাঁড়াচ্ছে আমার y²/1/4। আমি কিন্তু 4টাকে এভাবে রাখতে পারি না, আমাকে 1/4 আকারে লিখতে হবে, সমান কি 1। এখন এটাকে স্কোয়ার করলে কেমন হচ্ছে দেখো, x²/1² y²/1/2 হোল স্কোয়ার সমান হচ্ছে 1। আমরা এটুকু তো জানি 1 অবশ্যই হাফের থেকে বড়, তার মানে এটা হলো a গ্রেটার দেন b ফর্মুলা। ঠিক আছে, এখন বলছে অক্ষ দুটির দৈর্ঘ্য বের করো। একটা হবে 2a, আর একটা হবে কি? 2b। আমি সব শিখাইছি উপরের দিকে। তাহলে 2a হলে 2 হবে একটা উত্তর, আর b বসালে হবে হলো 1। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হবে? 1। আশা করি আমরা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারছি। শুধু তাই না, আমাদের প্রশ্ন করছে উৎকেন্দ্রিকতা বের করো। উৎকেন্দ্রিকতা আরো সহজ, ই সমান √1 মাইনাস b²/a²। আমার ছোট বাহু হচ্ছে হাফ, তার মানে 1/4 হয়ে যাচ্ছে স্কোয়ার করলে। আর a² মানে তো আসলে টেকনিক্যালি 1, তো 1 লেখা যে কথা না লেখা একই কথা। তার মানে হবে হচ্ছে √3/2, √3/2। যদি ম্যাথ করে কখনো দেখো তোমার এর মান 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, এর মাঝখানে না থেকে অন্য কিছু হয়ে গেছে, তাহলে বুঝো তোমার ম্যাথ ভুল হয়েছে। কারণ উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান সর্বদাই 0 থেকে বড়, আর 1 এর থেকে কি হওয়ার কথা? ছোট হওয়ার কথা। আশা করি এই ম্যাথটা আমার করা লাগবে না, তোমরাই পারবা। এই যে হোমওয়ার্ক দিয়ে রাখছি সিমিলার টাইপের ম্যাথ। পি এর মান কত হলে এটা 6 বিন্দু দিয়ে যাবে, খালি 6 বিন্দু কমন করাই দিবা, এটা সমীকরণ পাওয়া যাবে। সেই সমীকরণ ধরে ধরে ওইগুলোর মতো করে বের করবা। ঠিক আছে, এগুলো তোমাদের কাছে প্যারা হবে না। তবে চলে আসি আমরা এই ম্যাথটা। দেখো, এটাও তোমরা হোমওয়ার্ক দিলেই পারতে, বাট আমি একটু করে দিতে চাচ্ছি, এটা একটু করতে চাচ্ছি, তার হলো করে দিই। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ, এই জন্য স্টার দেওয়া আছে এখানে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ম্যাথটা আশা করি। ম্যাথে বলতেছে যে 4x² + 5y² - 16x + 10y
এখানে উপবৃত্ত সমীকরণটা নর্মালি দেওয়া নাই, বুঝছো? এটাকে আমরা একটু বানাই নেব। কিভাবে বানাবো? আমরা এক্স স্কোয়ারের একটা রাশিগুলোকে আলাদা করে লিখবো, আমরা ওয়াই স্কোয়ার রাশিগুলোকে আলাদা করে লিখবো। পারবো তো মনে হয়। আর যে যারা এই দুইটার একটার মধ্যেও নাই তাদেরকে আর এই পাশে রাখবো না, তাদেরকে ওই পাশে পাঠাই দেবো। মানে এক্স ওয়াই বাদে যারা যারা এখানে অবস্থান করতেছে, হ্যাঁ, যারা যারা এখানে অবস্থান করতেছে সবাইকে আমরা ওই পাশে পাঠাই, -1টাকে ওই পাশে পাঠাই দিলাম। তো দেখো আমরা এখান থেকে 4 কমন নিতে পারি, তাহলে এক্স স্কোয়ার -4x, এখান থেকে 5 কমন নিতে পারি, ওয়াই স্কোয়ার প্লাস 2y সমান হচ্ছে -1। আচ্ছা, এখান থেকে আমি এবার সমীকরণ বানাবো, এক্স স্কোয়ার -2x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, আর -4 দুগুণ 4 4 কত হয় 16। কেন 4 4 16? কারণ এখানে 2 দুগুণ 4 লিখছো এক্সট্রা, কথা বলো। এখানে 4 তুমি এক্সট্রা লিখছো না, তাহলে -4 লিখতে হতো। ওই -4 ব্র্যাকেট থেকে বের করতে গেলে এর সাথে আবার গুণ করা লাগতো, এই জন্য -4 4 16। 5, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1, এটা 1 স্কোয়ার, তাহলে -1 লিখতে হতো, তো 5 একে কত হবে 5 -1। এবার আমরা দেখো সমীকরণ চলে আসছে আমাদের, এক্স -2 হোল স্কোয়ার মাইনাস এই 16টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম মনে করো, তো 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে -1 ও পাশে গেল 5, ও পাশে গেল 16। দেখতে পাচ্ছি 16 21 থেকে কত হয়ে গেল 20। আমরা তো এই 20 রাখবো না, 20 দিয়ে টেকনিক্যালি ভাগ করে দেবো, তাই না? কারণ ওই পাশে 1 দরকার আমার। ভাগ করলে 4 দিয়ে 20 কাটলে কত থাকে 5, আর 5 দিয়ে 20 কাটলে কত থাকে 4। 4 এক লেখা যায় 2 স্কোয়ার, আর 5 এক লেখা যায় √5 হোল স্কোয়ার। এই যে আমাদের সমীকরণ রেডি, এবং এটা অঘটন ঘটে গেছে। এখানে আলফার মান দেওয়া আছে 2, আর বিটার মান দেওয়া আছে কি -1। তার মানে এবার আর কেন্দ্র 0 0 না, কেন্দ্র হবে 2 -1। এই যে কেন্দ্র হবে 2 -1। অক্ষরেখার সমীকরণ তাহলে কি হবে? এখানে বুঝতে হবে যে কোনটা সাইজে বড়, √5 এটা অবশ্যই 2 এর থেকে বড়, তাহলে এটা হলো a গ্রেটার দেন b এর ফর্মুলা। তো সেক্ষেত্রে আমার বিয়োদকের সমীকরণ তাহলে কি হবে? বিয়োদকের সমীকরণ এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ না x-2, এই x-2 সমান 0 লিখে দিবা। এটা হলো কার সমীকরণ? বিয়োদককে, কারণ এখানে x সমান মানে এখানে y সমান 0 সব লেখার কোনো সুযোগ নাই আর কি, বুঝছো কথাটা? আচ্ছা, এখানে একটা মিস করে ফেলছি আমি, বিয়োদক তো এখানে x অক্ষ, বিয়োদক কি অক্ষ? এখানে x অক্ষ। আর x অক্ষের সমীকরণ তো x সমান 0 হয় না, এটা কি হয়? y সমান 0। মানে এটা হলো ক্ষুদ্রাক্ষের সমীকরণ, যেটা আমি লিখছি এটা কিসের সমীকরণ হয়েছে? এটা আসলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ। এই কই গেল, সব কি হারাই গেল? দেখো যারা একটু বুঝো না আবার বলি, মানে এক্স যেটা আছে এটা আসলে এক্স অক্ষের সমীকরণ না, এটাই হলো কার সমীকরণ? ওয়াই অক্ষের। আর ওয়াই যেটা আছে এটা কার সমীকরণ হবে? এক্স অক্ষের। তাহলে বৃহৎ অক্ষ যেহেতু আমার এখানে কে বড়? এ বড়, টেকনিক্যালি কে বড় আমার এখানে? এখানে যেহেতু আমার এ বড়, তাই আমার এলে তাই আমার বৃহৎ অক্ষের সমীকরণ হবে ওয়াই প্লাস 1 সমান 0, এটা বৃহৎ। আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে x-2 সমান 0, এটা ক্ষুদ্র অক্ষের সমীকরণ। এটা মাথায় রাখবে এই কথাটা, হ্যাঁ? আচ্ছা, এখন তো ডাউট আসছে কোন তোমাদের? তোমাদের কি কোনো ডাউট আছে? এটা বুঝতে কোনো ডাউট আছে তোমাদের? না মনে হয়। এক্সচেঞ্জ করে দিবা তাহলেই হবে, কারণ নর্মাল সায়েন্স এক্স অক্ষের সমীকরণ তার এক্স দিয়ে হয় না, ওয়াই দিয়ে হয়। আর ওয়াই অক্ষের সমীকরণ তার ওয়াই দিয়ে হয় না, কি দিয়ে হয়? এক্স দিয়ে হয়। এবার বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর কি কি বলছে? উপকেন্দ্র বের করতে বলছে। উপকেন্দ্র বের করার কোনো বিষয় না, প্লাস মাইনাস এই কমা 0। তোমরাই বলো যে আমি তো না হয় এখানে ইটা বের করা লাগতো আগে থেকে, ই সমান কি হতো 1 - b স্কোয়ার মানে 4 হতো, আর এই যে 5 টেকনিক্যালি হতো হচ্ছে 1/√5। তাহলে এ ই কমা 0 এর মান দেখতে পাচ্ছ √5, √5 √5 কেটে গেলে +-1 থাকে, তাহলে +-1 কমা 0। এইটুকু লিখে যদি অ্যান্সার লিখে আসো তুমি খাবা আন্ডা, কারণ এটা স্থানাঙ্ক না। আর স্থানাঙ্ক মানে আমি বলেছি না চেঞ্জ হবে, কারণ এখানে তো শীর্ষবিন্দু 0 0 নাই, মানে কেন্দ্র 0 0 নাই। তার মানে এই x-2 কে ধরতে হবে বড় হাতের x, আর y+1 কে ধরতে হবে বড় হাতের y। তার মানে এই +-1 হলো বড় হাতের x এর মান, আর y এর মান কি এখানে 0। x মানে যেহেতু x-2 এখানে, তাহলে মান কিন্তু অবশ্যই চেঞ্জ আসবে। আর y মানে যেহেতু y+1, তাহলে এখানেও চেঞ্জ আসবে। তাহলে y এর মান আসবে আমার এখানে -1, আর x এর মান আসবে, একবার আসবে তোমার 3, আর একবার আসবে তোমার হচ্ছে, আমি যদি এখানে -1 ধরি তাহলে হচ্ছে -1 আসবে।
স্থানাঙ্ক আসবে দুইটা, একটা হলো একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 3, -1, আরটা হবে -1, আশা করি এই ব্যাপারটা তোমাদের বোঝাতে পারছি আমি। মানে এটা যদি বোঝা থাকো তাহলে বাদ বাকি সবগুলো তো পারার কথা, কোনো সমস্যার কথা না। যেমন তোমাদের এখানে বলতেছে 1 হবে শুধু ওটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুধু 1 হবে এটাই মনে হয়। আচ্ছা শুধু 1। ওকে, আমাদের আর কি বলতেছে জায়গায় নিয়ামকের সমীকরণ। আচ্ছা নিয়ামকের সমীকরণটা আমি দেখাই দিই। নিয়ামকের সমীকরণ তো এটা তো দেখতে পাচ্ছ এ বড়, তার মানে নিয়ামকের সমীকরণ আমরা জানি যে এটা নিয়ামকগুলো হবে ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স সমান হবে হচ্ছে আমার +-a/ই। কি পারবো না? বাট আমি জানি এক্স মানে আসলে এক্স না, এক্স মানে বড় হাতের এক্স, মনে আছে? আর +-এর মান তো দেখতে পাচ্ছিলাম √5, আর ই এর মান দেখতে পাচ্ছিলাম যে 1/√5, তো তাই না? কিন্তু এটা ভাগ চিহ্নের কারণে উল্টে যাবে, উল্টে গেলে কি √5 উপরে চলে গেল, তাহলে কি থাকলো +-5 আর বড় হাতের এক্স, আর বড় হাতের এক্স মানে তো আসলে আমরা জানি যে x-2, তাহলে x-2 সমান আমি লিখলাম +-5। তো দুটো সমীকরণ আসবে, একটা আসবে x=7, আরেকটা আসবে -3। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি, এটা পারলেও এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পারবো, তাই আমি করলাম না, ঠিক আছে? সিমিলার, সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছো? ওটা যদি পারো তাহলে এটাও পারা দরকার। দেখাও যে এত সমীকরণটি একটি উপবৃত্ত নির্দেশ করে, অবশ্যই কিভাবে দেখাবা, এইটা একটা প্রশ্ন, কিভাবে দেখাবা? তোমাদের মনে থাকার কথা যে এই স্কোয়ার যদি এই স্কোয়ার চাইতে যদি এ বি বড় হতো, সেটা একটা উপবৃত্ত হতো। একদম ফার্স্ট ক্লাসে কণিকের লাভ প্রথম ক্লাসে বলা হয়েছিল, এই স্কোয়ার যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে সেটা নর্মালি কি হয়, উপবৃত্ত হয়। এইচ এর মান নাই, 0, তাহলে এ বির মান কি বড়, 100% বড় হবে, এটা তো বোঝা যাচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা উপবৃত্তের সমীকরণ। এছাড়াও তুমি অন্যান্য ম্যাথ করার জন্য তোমাকে তো এটা নর্মালি মানে নর্মাল সাইজে আনতেই হবে। কি করে করবা, 2x² - 8x এক পাশে রাখবা, y² + 2y কে আগের অঙ্কের মতো সিমিলার ওপাশে পাঠিয়ে দেবো কি -1। এবার এটাকে কনভার্ট করে ওরকম সমীকরণ বানাবা, বানাতে পারলে তুমি উৎকেন্দ্রিকতাও বের করতে পারবা, কেন্দ্রও বের করতে পারবা, উপকেন্দ্র দুটির স্থানাঙ্কও তুমি কি করতে পারবা, বের করতে পারবা। তবে সাবধান, এইরকম স্ট্রাকচার থাকলে নর্মালি সেটার মধ্যে আলফা বিটা থাকে, তো স্থানাঙ্ক বা এক্স এগুলো পাইলেই ওগুলোকে বড় হাতের এক্স ওয়াই দ্বারা কি করবা, রিপ্লেস করবা। দেখো আমরা উপবৃত্তের অক্ষ দুটিকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরে 2 ও 3 1 বিন্দুতে অতিক্রমকারী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। এগুলা জাস্ট নর্মাল একটা ম্যাথ। তুমি ধরবা যে যেহেতু তোমাকে কেন্দ্র কিছু দেওয়া নেই, তুমি আদর্শ সমীকরণ ধরবা, x² / a² y² / b² সমান ধরবা হচ্ছে 1। এবার তুমি এই সমীকরণ যেটা উপবৃত্তের সমীকরণ, সেটা অ্যান্সার লেখার জন্য তোমাকে এর মান দরকার আর বি এর মান দরকার, তাই না? তুমি জাস্ট একবার এই 2 বিন্দু গমন করাই দিবা। 2 বিন্দু গমন করলে কি হবে, 2×4/a², এখানেও হবে 4/b² সমান কি হবে 1, এটা একটা সমীকরণ পাবা। সেম ভাবে 3 1 বিন্দু গমন করে দিলে 9/a², 1/b² সমান 1, তুমি আরেকটা সমীকরণ পাবা। দেখো তোমার অজানা মান হচ্ছে এ আর বি, সমীকরণও কয়টা পাইছো, দুইটা। এই দুই সমীকরণ সমাধান করলে আনডাউটেডলি আমি বলতে পারি এখানে তুমি এর মানও পাইতে পারো, বি এর মানও পাইতে পারো। ওই এ আর বি এর মান এখানে বসাই দিলেই অঙ্ক শেষ। তোমরা কি আন্ডারস্ট্যান্ড করতে পারছো? তুমি যারা যারা একদম কম পারো লসাগু করবা, লসাগু তো করতে পারো আশা করি, লসাগু করতে পারার মধ্যে আশা করি তোমাদের কোনো ডাউট নাই। থাকলে বলো যে আমরা লসাগুতেও কাঁচা, তাহলে একটা প্রবলেমেটিক একটা অবস্থা ক্রিয়েট হবে। দেখো যারা যারা বুঝতেছো না, তুমি চাইলে আবার এভাবে চিন্তা করতে পারো যে আমি এখান থেকে x² মানটা বের করবো, তাহলে কেমন হবে 1 মাইনাস, সরি আমি x² মান কেন, আমি a² মান ধরা বের করবো। তাহলে আমি যদি লিখি যে আসলে এই দেখো আমি যদি 9/a² এটা চিন্তা করি, তাহলে এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে 1 - 1/b² হয়। আচ্ছা আমরা তো উল্টাই দেবো, লসাগু করে উল্টাই দিতে পারো চাইলে তুমি, যে b² রাখলাম, এখানে হচ্ছে b² - 1 উল্টাই দেবো, এখন তাহলে কি হবে, b² উপরে আর b² - 1 নিচে, তাহলে এখানে উপরে চলে গেল a², নিচে চলে আসলো কি 9। 9 দ্বারা ওই পাশে আর আরেক গুণ করে দিলে a² সমান পাচ্ছি আমরা 9b² ডিভাইডেড b² - 1। এই a² এর ভ্যালুটা এই যে এই সমীকরণের জায়গায় বসাই দিবা, তাহলে দেখো এই সমীকরণের বি ছাড়া কিছু থাকলো, বাসায় যা করো তাহলে এ আর বি এর মান বের হয়ে যাবে, ঠিক আছে? তুমি দেখবা a² এর মান পাবা তুমি 32/3, আর b² এর মান তুমি পাবা 32/5। এটা করে ভ্যালু বসাই দিবা।
এখন যখন তুমি এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার মান বসাবা, তারপর তুমি তো ই বের করতে পারবা না, তাও পারবা না। ই সমান হবে রুট ওভার 1 - বি স্কোয়ার/এ স্কোয়ার। আমরা সূত্র দেখবো আগে যে আসলে কোনটা বড়, এ বড় নাকি বি বড়। যদি যে ছোট হবে তাকে দেবো উপরে, আর যে বড় হবে তাকে দেবো কোথায়, নিচে। এবারে 11 নম্বর ম্যাথের দিকে যাচ্ছি আমরা। দেখো উপবৃত্তের একদম সহজ, একটু মনোযোগ দাও। উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষ দুটিকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ, দেখো ওরা কিন্তু বলে দিছে বৃহৎ অক্ষ হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে আমার চিত্র যে আসলে টেকনিক্যালি এমনই হবে, এটা ওরা রেফারেন্স করে দিছে। অক্ষ ধরে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটির মধ্যকার দূরত্ব। এই ধরনের প্রশ্ন স্টার, এই ধরনের প্রশ্ন বেশি আসে, মনে রাখবো এই ধরনের প্রশ্ন বেশি আসে। ওরা বলছে যার উপকেন্দ্র দুটির দূরত্ব আমরা নিজেরাই শিখছি 2AE। হ্যাঁ 2AE, এটা ছিল উপকেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 8 দেওয়া আছে। 2 আর 8 কাটলে কত হচ্ছে 4। তাহলে এই সমান আমি পাইলাম হচ্ছে 4। এটা তাহলে আমার 1 নম্বর সমীকরণ। আর নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 2A/E দেওয়া হচ্ছে কত 18। তাহলে আমি দেখতে পাচ্ছি A/E সমান হচ্ছে 9। এটা আমার 2 নম্বর সমীকরণ। চালাক হইলে এমনি পারা যায়, এখানে এর মান দেখা যাচ্ছে 9E লেখা যায়, এ পাশে এনে বসাই দাও। তাহলে 9E² সমান আসলো আমার 4। তাহলে ই স্কোয়ার মানে আসলো আমার 4/9। আমি স্কোয়ার কেন রাখলাম, দেখো ই এর সমীকরণ দেখতে এমন হয় না, 1 - বি স্কোয়ার/এ স্কোয়ার। তুমি যদি স্কোয়ার করতে হতো তো সুবিধা হয়ে গেল, তো সুবিধা হয়ে গেল না। তো তোমার তো ই এর মান চলেই আসছে, ই এর মান তো দেখতে পাচ্ছ। এটা রুট করলে তো টেকনিক্যালি আসলে 2/3 বলবো আমরা, এটাকে কি বলবো, 2/3। মাইনাস কেন দিলাম না, কারণ রুটের মধ্যে থেকে তো মাইনাস মান আসলে, মাইনাস মান দিতে সমস্যা, কারণ জিরোর থেকে বড় হওয়া লাগবে। এবারে 2/3টা যদি এখানে বসাতা তুমি এর মান পাইতা না, এর মান পাইতা কি 9 × 2/3, তার মানে 6। কথাই বুঝছো সবাই। তাহলে এর মান আসতো কত 6। আর বি এর মান দরকার না বলো, এই যে এই জায়গায় বসাবা। দেখো ই স্কোয়ার মানে তাহলে কি লেখা যায়, ই স্কোয়ার মানে লেখা যায় হচ্ছে 1 - বি স্কোয়ার/এ স্কোয়ার। তোমরাই বলো ই স্কোয়ারের ভ্যালু তুমি জানো কত, 4/9। এই যে এখানে 4/9 বসাবা, আর এখানে এই যে 1 - বি এর মান তুমি বের করতে চাও, এর মান তুমি এ স্কোয়ারের মান 36 বসাই দিবা, বি স্কোয়ারের মান তুমি পাই যাবা। অঙ্ক পারবা না, আই হোপ তোমরা সবাই পারবে, এটা অঙ্ক সহজ লাগবে। দেখো নিজের মধ্যে কথা না বলি, কথা বললে আসলে বেশি কিছু শেখা যায় না, কথা না বলাটাই ভালো। এই সবাইকে ক্লিয়ারলি বুঝছো না বুঝো নাই? আবার এত লং ভার্সনে না যায় তুমি এই 2 সমীকরণ গুণ করে দিলেও হতো, বেশি কঠিন করে ফেলছি। এটা 1 নম্বর না, এটা 2 নম্বর না। এই 2 সমীকরণ গুণ করলেই দেখো ই আর ই কেটে যে এর মান টেকনিক্যালি এ স্কোয়ারের মান চলে আসছে 36। এই দেখো স্কোয়ার কত পাইছো বলো তো, 36। তারপর এই স্কোয়ারের মানে যে এখানে বসাই দিলেও চলে আসতো। সবাই কি বুঝছো? এই মনে থাকবে তোমাদের, ভয় নাই, অঙ্ক হবে, যেভাবে করো অঙ্ক হবে, ঠিক আছে, টেনশন নেই। এটা শর্টকাট মনে রাখতে পারো তুমি চাইলে, আমি লিখে দিচ্ছি। এটা মনে রাখতে পারো, যদি এ বড় আর বি ছোট হয়, মানে এক্স অক্ষ যদি বৃহৎ অক্ষ হয়, তাহলে মনে রাখবা এই সমান √(a²-b²), এটা মনে রাখতে পারো। তাহলে অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। আর যদি বি বড় এ ছোট হয়, তাহলে বি ই সমান মনে রাখবা √(b²-a²). এই শর্টকাটও যদি আগে থেকে জানতা তাহলে এই অঙ্ক আরো সহজ হতো। তুমি কি অলরেডি তুমি কি অলরেডি এই সমান জানতা না 4? বলো, এই দেখো এই সমান তুমি 4 জানতা না বলো। তাহলে তুমি বলো এই সমান তাহলে কি লেখা যায়, √(a²-b²). বলা যায়। তার মানে a²-b² সমান 16 লেখা যায়। তুমি অলরেডি এ স্কোয়ারের মান কত বের করছো 36, তাহলে তুমি 36 বটা দিলে দেখো বি স্কোয়ারের মান আরামে চলে আসে। তাহলে এই দুটো লাইন মনে রাখলে কিন্তু অঙ্ক অত বেশি করার দরকার হবে না, বুঝতে পারছো? এবার এই অঙ্কটা দেখো, পরে দেখো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শর্ত দিছে কি উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। দেখো আমাদের শর্তর মধ্যে ওরা বলতেছে যার উৎকেন্দ্রিকতা ই দেওয়া আছে আমাদের। তাহলে আমি স্কোয়ার বানাই নি, হ্যাঁ তোমাদের সুবিধা হবে। স্কোয়ার ধরলে কি হয়, 1 - আমাকে কিছু বলা আছে কি, কোনটা বৃহৎ অক্ষ কোনটা ক্ষুদ্র অক্ষ, এরকম কিছু বলা আছে? হ্যাঁ প্রধান অক্ষ এক্স অক্ষ বলা আছে। তাহলে আমি এখানে ধরে নেব যে a² - ডিভাইড কি হবে b²। তাহলে আমার ই এর মান কত বলে দেওয়া আছে 2/3, কি দেওয়া আছে 2। তাহলে আমি 2/3 স্কোয়ার করলে হয় হচ্ছে তোমার 4/9 সমান লেখা যায় a² - b²। আচ্ছা এটা ধরলাম আমাদের একটা 1 নম্বর সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অবশ্যই 2b²/a, এটু সমান দেওয়া আছে কত 5। তাহলে আমি b²
2b² সমান লিখতে পারি 5a, অতএব b² সমান লিখতে পারি 5/2 ইন্টু a। এই মানটা ধরে নিয়ে বসাতে পারবো না, বসালে কার মান চলে আসবে? এর মান বের করে আবার এখানে বসাতে কি সমান পাবা? b এর মান। অঙ্ক শেষ। কি ভুল লিখছি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হোক হোক, এইসব সিলি মিস্টেক গুলো একটু নিজেরা মাথায় রাখো, এগুলো তো পারো তোমরা। যেহেতু বিয়োদক্ষ এক্স, তার মানে b² বাই কি হবে? a², এটা হবে b, এটা হবে কি? a। আচ্ছা ঠিক আছে, এই দেখো একটু চেঞ্জ করে দিছে, একই চেঞ্জের কিছু নাই। উৎকেন্দ্রিকতা চেঞ্জ করে 1/3 দিছে, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিছে 8, ব্যাপার না। এটা দেখো তো পারো না? যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে ওকে। উপকেন্দ্রিক স্থানাঙ্ক, আচ্ছা স্থানাঙ্ক তার মানে কি? আমি দেখতে পাচ্ছি প্লাস মাইনাস AE সমান দিছে হলো +-3, তাহলে প্লাস মাইনাস বাদ দাও, AE সমান পাইলা কত বলো তো? 3। ও পাশে আবার E² সমান তুমি লিখতে পারো 1 - b² বাই কি বলো তো? a², এটুকু সমান দেওয়া আছে তোমার 1/9, কারণ এই যে E² মানে দেওয়া আছে 1/9। এই যে এখান থেকে আগের বারের মতোই তুমি চাইলে এখান থেকে যে ই এর ভ্যালুটা এখানে বিপক্ষে স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ারের মান সরাসরি বাড়াতে পারবে 9 না? এই যে স্কোয়ারের মান যদি আমি 1/9 এখানে বসাই, তাহলে এর স্কোয়ারের মান আসবে 81। সেটা কি বুঝছো? এই 81-র মান এখানে বসা দিলেই b² মান পাওয়া যাবে, অঙ্ক শেষ। মানে একদম ইজি, কি বলবো, একদম ইজি। এই যে এখানে ক্লু দিছে, এখানে জাস্ট প্লাস মাইনাস বি ধরতে পারলেই হলো। তুমি কি অঙ্ক বুঝো? তাহলেই হলো। প্লাস মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে b² দরকার নাই, b² আমার এখন আপাতত। BE সমান লিখতে পারি আমার 4। আর উৎকেন্দ্রিকতা কি দেওয়া আছে? একই ম্যাথ, একই ম্যাথ, তাই সূত্র আলাদা। এন হবে 1 - a² বাই b² সমান হবে 16/25। পারো না? তাহলে এখানে E² মানে যেখানে এবার বসা দাও, b² ইন্টু 16/25 সমান 4, তাই না? 4 4 16 কাটলে থাকে হচ্ছে 1, তাহলে b² মান আসতে চলো 25/4। জি আচ্ছা, 4 4 16, সব তো ঠিকই আছে। উৎকেন্দ্রিকতা এখানে এ না, এটা বি না, কারণ এখানে হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে 16 16 কাটিয়ে দিলে বাদ, তাহলে 1, তাহলে b² মান শুধু 25 হবে, ঠিক আছে? ঠিকই বলছো। কত হবে? শুধু 25। তারপরে এখানে বসাই দাও, তাহলে কার মান পাওয়া যাবে? স্কয়ার। এই এবার কি বলছে? উৎকেন্দ্রিকতা বলছে 1/3, এবং অক্ষ লেখা আছে, এটা একটু মিস্টেক আছে, আমি বলে দিচ্ছি। দাঁড়াও একটু ওয়েট করো, বিয়োদক্ষ হবে এটা, লিখে দিচ্ছি, এটা হবে হলো বিয়োদক্ষ। আচ্ছা, আমাকে এবার ঝামেলায় ফেলতেছে, কিছু বলে দেয় নাই যে বিয়োদক্ষ, শুরুতে মনে হয় x বলা ছিল, তাহলে হয়তো 2 এর সমান বলা যাবে কি 12। তাহলে এর মান কত পাচ্ছি বলো তো? 6। তাহলে এর মান 6 পেয়ে গেছে। আর বাদ বাকি অঙ্ক তোমরা পারবা, কারণ এখানে হবে b² বাই a² সমান হবে 1/9, na² সমান 36 বসা দিলেই অঙ্ক শেষ। একটি উপবৃত্তের ফোকাস দ্বয়, আচ্ছা যতই আমাদের ভেবাচ্চাকা দিকে আমরা ভয় পাবো না, ফোকাস দ্বয় মানে তো 2a, পারি না? 2a পারি না আমরা? আর এটা কি আমরা জানি যে ভাইয়া, এটা তো বের করা একদম সহজ। ভুজ দ্বারা অন্তরের উপর হোল স্কয়ার মানে কি 4² প্লাস 0। তো টেকনিক্যালি 4 4 16 করলে কত হবে? 4। আমি একটা শর্টকাট শিখাইছিলাম, কোটি বা ভুজ এক হয়ে গেলে যেটা বাকি থাকে সেটার মধ্যে তাহলে কি করে দিবা? বিয়োগ করে দিলে অঙ্ক হয়ে যায়। তো 2 আর -2 বিয়োগ করলে 4 হয়, উত্তর দেখো 4। যাই হোক, দরকার নেই। এবার বলছে দেখো আমাদের টুকরো কাটলে কত থাকে? 2, তাহলে এই এর মান কত পাইছি বলো? 2। এই উপবৃত্তটা কি বিন্দুগামী? 3/2 এবং √5/2 বিন্দুগামী হওয়া লাগবে। তাহলে একটা উপবৃত্ত আমাদের ধরে নেওয়া লাগবে, তাই না? কিছু না বললে আমরা এটাই ধরবো, x² বাই a² y² বাই b² সমান কি ধরবো? 1। এই বিন্দুটা এখানে গমন করাই দিবা। এই পারবা? এই পারবা না গমন করাই দিতে? গমন করাই দিলে তুমি কার মান পাওয়া যাবে? টেকনিক্যালি a² মানও পাওয়া যাবা, b² মানও তুমি পাওয়া যাবা। তাই তো অঙ্ক শেষ। এটা লাগবে কেন? এটার তো কোনো দরকার দেখতেছি না। গমন করে দিলে তো না না আসবে না, সরি। আমি একটা বিন্দু গমন করালে তো ওই সমীকরণের মধ্যে a² থেকে যাবে, b² থেকে যাবে, বুঝছো? মানে তুমি সমীকরণ যদি সমাধান করতে লাগো, দেখবে a² থেকে যাবে, b² থেকে যাবে। কথা কি বুঝতেছো? তার মানে টেকনিক্যালি তোমাকে আরেকটু করতে হবে, বুঝছো? আরেকটু করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তবে আমি একটা বুদ্ধি শিখাই দিতে পারি এক্ষেত্রে, সেই বুদ্ধিটা শিখাই দিই, দেখো।
তোদের মনে আছে? এই তোমাকে বুঝছো এটা? এটা গমন করালে এখানে একটা এ স্কয়ার বি স্কয়ার সম্পূর্ণ রাশি পাবা। এখানে তুমি আরেকটা রাশি পাইছো, পাইছো না রাশি আরেকটা? এই দুই সমীকরণ সমাধান করতে লাগবে সারাদিন, তাহলে একটা সমাধান পাইতে পারো। বাট আমি একটা শর্টকাট বুদ্ধি শিখাই দিই, এটা কঠিন হবে কারণ এখানে ই এর মান তুমি জানো না। তুমি কি ই এর মান তুমি জানো? ই এর মানে আবার ভেঙে চলে তোমাকে লিখতে হবে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে তুমি এই সমীকরণেও এ আর বি যুক্ত রাশি পাবা, এই সমীকরণেও তুমি এ আর বি যুক্ত রাশি পাবে। এই দুই সমীকরণে আবার যে কোনো মূল্যে অপনয়ন ওগুলো করে করে এ আর এ কেটে বি এর মান বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে। হবে না তা না, হবে। এমন ঘটনা হচ্ছে, আমি একটা ট্রিক্স একটু আগে বলেছিলাম যে এটা যদি উপকেন্দ্র হয়, এটা যদি উপকেন্দ্র হয়, এখান থেকে একটা দড়ি টানাও, এখান থেকে দড়ি টাঙাও, ধরো তো এস ডট, এটা হলো এস, এই নাম দিলাম পি বিন্দু। তাহলে এই যে এস পি আর এই যে সাপোজ মনে করো এস পি ডট এস ডট পি, এটা মানে কি 2a বলছিলাম না? কথা বলো, বলছিলাম কিনা? এখন তোমরা আমাকে বলো তো যে এই যে ফোকাস দ্বয়ের দূরত্ব দেওয়া আছে, কি দেওয়া আছে? ফোকাস দ্বয়ের দূরত্ব দেওয়া আছে। উম, কি বলছে? এটি উপবৃত্তের ফোকাস দ্বয় দেওয়া আছে এত এত, এবং তা দেওয়া আছে এত এত বিন্দুগামী। আচ্ছা, পি কি? এর উপরস্থ একটা বিন্দু না? ধরো পি একটা সে উপরস্থ বিন্দু, পি বিন্দু তুমি স্থানাঙ্ক জানো? পি বিন্দুর স্থানাঙ্ক জানো না? তা তুমি এস এর স্থানাঙ্ক জানো, পি এর স্থানাঙ্ক জানো, তুমি কি এই দুটার মধ্যে দূরত্ব বের করতে পারো না? আবার এটার স্থানাঙ্ক জানার কারণে তুমি এটার মধ্যে দূরত্ব বের করতে পারো না? এই দুই দূরত্ব যোগ করলেই তো কি পাচ্ছ? 2a। তুমি বাসায় করে দেখো, এই 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 যে দেখো, এটার স্থানাঙ্ক ধরলাম যে আমার কাছে -2,0, কারণ বামেরটা -2,0 আর ডানেরটা কি ধরলাম? 2,0। এই -20 থেকে এটার দূরত্ব রুট ওভার ভুজ দূরান্তপুর হোল স্কয়ার প্লাস কোটি দূরান্তপুর হোল স্কয়ার করলে তুমি দেখবা এসপি থেকে ধরো তুমি পাইলা মনে করো সাপোজ 2, আর এখান থেকে পাবা ধরো 4। এই 4 আর 2 যোগ করলে দেখবা 6 আসবে, বুঝছো? তাহলে আমি 2 এর সমান 6 বলতে পারি না? এই 2 আর 6 কাটলে এর মান কত পাইলাম? এখন অঙ্ক অনেক ইজি হয়ে গেল না? নাকি বোঝোনি তোমরা? আচ্ছা, এর মান 3 পাওয়ার মানে তুমি তো এর মান এখানে এখানে বসা দিলে তুমি ই এর মান পাচ্ছ। কথা কি বুঝছো? এর মান ই এর মান পেয়ে গেলে আমরা ই এর মধ্যেই যদি আবার এর মান বসা দিই তাহলে বি এর মান পেয়ে যাবো। তাহলে অনেক বড় একটা অঙ্ক ইন শর্ট হয়ে যাবে, ইন শর্ট হয়ে যাবে। যারা কি বুঝছো, বুঝলে অনেক ভালো, আর না বুঝলে অনেক কিছু বুঝো নাই। যদি দেখো এই উপরস্থ একটা বিন্দু পি দেওয়া থাকে, আবার উপকেন্দ্র দ্বয় দুইটাই দেওয়া থাকে, তুমি একটা কাজই করবা, এস পি আর এস ডট পি সমান বের করবা। এটা সমান 2a ধরলে এর মানটা এনে বেরোবে। কি মান বেরোবে? এর মান। আবার উপকেন্দ্র দ্বয় দেওয়ার কারণে আমরা লিখতে পারি 2a সমান হচ্ছে কি বলতো, এখানে তো 4 স্কয়ার ছিল না, 2 লিখছিলাম। আচ্ছা, 4 কাটাকাটি করলে কি হয়? 2। তাই দেখো 2 পাইলাম। তাহলে এখানে পাবা একটা এর মান, ওই এর মান এখানে বসাই দিলে কারণ পাবা ই এর মান। আর ই মানেই হচ্ছে ই এর মধ্যে কি আছে। আমি কিন্তু একটু আগে শিখাইছিলাম যে এই মানে লেখা যায় রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, লিখছিলাম না বলো? তাহলে এই যে এখানে তুমি যদি সাপোজ এর মান বসাই দাও তাহলে কি মান পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই একই কথা ঘুরে ফিরে তাই হলো যে ই ই সমান আবার ই স্কয়ার সমান আবার লেখা যায়। আচ্ছা, রুট কেটে দিই, স্কয়ার দেওয়া মানে রুট থাকা দরকার নাই, লেখা যায় যে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। তুমি এই সমীকরণেও তো ই এর মান জানো, বি এর মান বের করতে পারবা কারণ তুমি এর মানও জানো। অনেকে বোর্ড হয়ে যাচ্ছ, বোর্ড হওয়ার দরকার নাই, অনেক অঙ্কগুলো অনেক সহজ। আমার কথাগুলো মনে মনে রেখে বাসায় যে ম্যাথ করো, ম্যাথ না করলে কিন্তু হবে না। এই নিয়মটা কিন্তু নতুন একটা নিয়ম, আসলে বুঝতে পারছো সবাই। এটি উপবৃত্তের উপকেন্দ্র এক্স অক্ষের উপরে, মানে এটা এক্স অক্ষের উপরে মানে চিত্র এমন ভাবে আমরা শিওর হয়ে গেছে। এর কেন্দ্র মূল বিন্দুতে আলহামদুলিল্লাহ 0 0, এবং এত বিন্দুগামী, এই দেখো বলে দিছে এত বিন্দুগামী, মানে সমস্যা নেই। এনেও আবার উপকেন্দ্র দেওয়া নাই, যার উৎকেন্দ্রিকতা ই দেওয়া আছে, এটা পারবা, এটা হোমওয়ার্ক থাক। কেন বললাম পারবা? উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে মানে তোমার একটা রাশি দেওয়া আছে। কেমন রাশি আমি তোমাকে বলি, 4 4 16, 5 5 কত হয়? 25। এখানে হবে নিচে থাকবে এ স্কয়ার, তাহলে এ স্কয়ার লসাগু করলে উপরে থাকে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে একটা কিন্তু রাশি পাচ্ছ তুমি এখান থেকে, একটা সমীকরণ পাচ্ছ না? কি যুক্ত সমীকরণ? এ স্কয়ার বি স্কয়ার যুক্ত সমীকরণ। আবার এই বিন্দুগামী তুমি যদি সমীকরণ ধরতে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান হচ্ছে 1, তুমি এই সমীকরণ যদি এটা গমন করে দিতা, এখানেও একটা এ স্কয়ার বি স্কয়ার রাশি পাইতা। ওই দুই রাশির মধ্যে হিসাব নিকাশ করলেই একটা কাটাকাটি হয়, হয় বি স্কয়ারের মান পাইতা, নাহলে কার মান পাইতা? আবার একটা মান বের হয়ে আসতো। তো আমরা এখানে উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ ধরে উপকেন্দ্রিক লম্ব এবং উপবৃত্তের বৃহৎ অক্ষের অর্ধেক হলে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তোমাকে এটা বোঝো নাই মনে হয় যে
উপবৃত্তের অক্ষ দুটিকে, সরি, আচ্ছা, উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ ধরে কোনো উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তের, আচ্ছা উপকেন্দ্রিক লম্ব মানে কি বলতো? উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে 2b² বাই a। আচ্ছা, উপবৃত্তটির বিয়োগ অক্ষের অর্ধেক হলো, বিয়োগ অক্ষ তো 2a, এরা দুজন পরস্পর সমান হবে যদি এটা হাফ হয়। এটা কি হয়? হাফ হয়। কি হয় বুঝলাম? এই যে উপবৃত্তটির বিয়োগ অক্ষের কি বলছে? অর্ধেক, যার সাথে তার সাথে গুণ করতে হয়। এই যে হাফ গুণ করলাম, 2 আর 2 কাটলে কি হয়? a। তাহলে 2b² সমান আমি কি লিখতে পারি? a স্কয়ার। আচ্ছা, এত হলে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। চলো, উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি? স্কয়ার সমান লেখা যায় 1 - b² বাই a²। এই যে হয়ে গেছে কাজ। b²বাই a² মানে লেখা যায় এখানে হাফ। এই যে এটাকে এই পাশে পাঠাই দিলাম, তাহলে এখানে আমি লিখতে পারি হাফ, পারি না? তাহলে হাফই হবে। আর আমরা জানি যে ই এর মান √হাফ মানে ভালো লক্ষণ, সমস্যা নেই। সবাই কি বুঝতে পারছো? না বুঝলে বলো তো। সবাই কি বুঝছো সবাই? এই না বুঝলে বলো সবাই।